স্বাগতম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পাইরেটস অব দি ক্যারিবিয়ানের তৃতীয় সিকুয়েল অর্থাৎ এট ওয়ার্ল্ডস এন্ডের এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কাটলার ব্যাকেটের নির্দেশে পোর্ট রয়্যাল শহরের ওইসব মানুষদেরকে ফাঁসি দেওয়া হচ্ছিল যারা কোনো না কোনোভাবে সামুদ্রিক ডাকাতদের সাথে যুক্ত ছিল। আর এখানে আমরা দেখতে পাই বাচ্চা থেকে বুড়ো সব বয়সী লোককে মেরে ফেলা হচ্ছিল যারা সামুদ্রিক ডাকাতদেরকে সাহায্য করেছিল। এরপর আমরা দেখতে পাই এলিজাবেথ আর বারবোসা সিঙ্গাপুর পৌঁছে গেছে সাউপিং নামের একজন সামুদ্রিক ডাকাত সর্দারের সাথে দেখা করার জন্য। আর এখানে আমরা দেখতে পাই সিঙ্গাপুরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজত্ব চালাচ্ছে। এরপর সাউপিং এর সাথে দেখা করার পর বারবোসা তাকে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কাটলার ব্যাকেট সমস্ত ডাকাতদেরকে ধরে ধরে মেরে ফেলছে, আর এখন বাঁচতে হলে আমাদেরকে সমস্ত ডাকাত সর্দারদের নিয়ে একটা আলোচনা সভা করতে হবে। আর এই পুরো সমুদ্রের ভিতর তোমার আমার মতো মোট 9 জন ডাকাত সর্দার রয়েছে, আর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হলো তাদের মধ্যেই একজন। আর তাই এই আলোচনা সভা করতে হলে জ্যাকেরও প্রয়োজন। আর যেহেতু জ্যাক এখন ডেভি জনসের মৃত্যুর দুনিয়াতে আটকা আছে, তাই এখন আমরা ওকে ওখান থেকে বাঁচিয়ে আনবো। আর জ্যাককে ওখান থেকে ফিরিয়ে আনতে গেলে আমাদেরকে একটা জাহাজ আর কিছু নাবিকের প্রয়োজন হবে। আর এই জন্য আমরা এসেছি তোমার কাছে সাহায্য চাইতে। তুমি আমাদেরকে কিছু নাবিক আর একটা জাহাজ দিয়ে সাহায্য করবে। কিন্তু সাউভিং বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সাথে আমরা কোনোভাবেই পারবো না, আর তাই আমি এখন ওদের সাথে যোগদান করতে চাই। আর ওরা যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী ওদের উপর হামলা করে দেয়। কিন্তু সাউভিং এর সাহায্য নিয়ে বারবোসা আর উইল আর এলিজাবেথ মিলে একটা জাহাজ নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। আর পৃথিবীর শেষ সীমানায় যাওয়ার জন্য সাউভিং ওদেরকে একটা নকশা দিয়ে দেয়। আর তাই ওখান থেকে জ্যাককে ডেভি জনসের মৃত্যুর জাল থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য জাহাজ নিয়ে পৃথিবীর শেষ প্রান্তের দিকে ওরা যেতে থাকে। এবার দেখা যায় বেশ কয়েকদিন ওরা খোঁজাখুঁজি করার পরও আসল রাস্তাটা খুঁজে পাচ্ছিল না। এরপর জাহাজের 2 জন নাবিক ডেলমাকে বলে, তুমি তো ক্যাপ্টেন বারবোসাকে একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছো, তাহলে জ্যাককে ফিরিয়ে আনতে পারছো না কেন? তখন ডেলমা বলে, যেহেতু বারবোসা মারা গেছিল সেই জন্য ওকে ওখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কিন্তু জ্যাক মারা যায়নি, ও ডেভি জনসের মৃত্যুর জালে আটকা আছে। আর ওই জায়গায় মৃত্যু পৌঁছাতে পারে না, আর ওখানে শাস্তি দেওয়ার জন্য সবাইকে আটকে রাখা হয়। আর তাই ওখান থেকে জ্যাককে ফিরিয়ে আনা অত সহজ ব্যাপার না। এখন দেখা যায় ওদের কাছে মানচিত্র থাকা সত্ত্বেও ওরা সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছিল না। কিন্তু তখন ওই ক্যাপ্টেন বারবোসা বলে, মৃত্যুর পরের দুনিয়াতে পৌঁছাতে এতটাও কষ্ট হবে না যতটা কষ্ট হবে ওখান থেকে ফিরে আসার সময়। অন্যদিকে দেখা যায় লর্ড ব্যাকেট ডেভি জনসের হৃদয়টা নিয়ে কিছু সেনাবাহিনীর সাথে করে ফ্লাইং ডাচম্যান জাহাজে পৌঁছে গেছে। আর ও ডেভি জনসকে বলে, তোমার হৃদয়টা এখন থেকে এই ফ্লাইং ডাচম্যানের ভিতরেই থাকবে, আর আমার সৈন্যরা এটাকে পাহারা দিবে, যাতে তোমার সবসময় এটা মনে থাকে আজ থেকে এই জাহাজটা তোমার না, জাহাজটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির। যেহেতু ডেভি জনসের হৃদয়টা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল, তাই কোনো উপায় না দেখে ডেভি জনস ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত আদেশ মেনে চলতে শুরু করে। এরপর ব্যাকেট ফ্লাইং ডাচম্যান জাহাজের সাহায্যে সমস্ত সামুদ্রিক ডাকাতদেরকে ধরে ধরে মেরে ফেলতে শুরু করে। ফ্লাইং ডাচম্যান জাহাজ ছিল এই সমুদ্রের ভিতর সব থেকে শক্তিশালী জাহাজ। ফ্লাইং ডাচম্যান জাহাজ পানির উপর এবং পানির ভিতর দিয়ে চলাফেরা করতে পারত। এরপর দেখা যায় বেশ কয়েকদিন সমুদ্রের ভিতর খোঁজাখুঁজি করার পর ক্যাপ্টেন বারবোসা তার জাহাজ নিয়ে বিশাল একটা খাদের সামনে চলে এসেছে। আর এই খাদ এতটাই উঁচু ছিল যে এইখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। তাই জাহাজে থাকা বাকি নাবিকরা বাঁচার জন্য জাহাজটাকে অন্যদিকে ঘোরাতে শুরু করে। কিন্তু এখন বারবোসা বলে, মৃত্যুর পরের দুনিয়াতে পৌঁছাতে গেলে আমাদেরকে আগে হারাতে হবে, যাতে আমরা কেউ ওখানে পৌঁছানোর রাস্তা বুঝতে না পারি। এরপর ওরা জাহাজ নিয়ে খাদের ভিতর পড়ে যায়। আর অন্যদিকে ব্ল্যাক পাল জাহাজে জ্যাককে দেখানো হয়। বিশাল বড় মরুভূমিতে জ্যাক ওর ব্ল্যাক পাল জাহাজ নিয়ে আটকা রয়েছে, কিন্তু ওই ফাঁকা জায়গায় এতদিন ধরে একা একা আটকা থাকার কারণে ওর মানসিক অবস্থা স্বাভাবিক নেই। আর সেই জন্য এখন ওর মাথার ভিতর সবসময় অদ্ভুত সব চিন্তা ভাবনা করত। জ্যাক সবসময় ওর সামনে কিছু কাল্পনিক চরিত্র দেখতে পেত, যা দেখতে হুবহু ওর মতোই ছিল, আর ওদের সাথে সবসময় ও কথা বলতো। এরপর দেখা যায় জ্যাক ব্ল্যাক পাল জাহাজটাকে পানিতে নিয়ে আসার জন্য একটা দড়ি ধরে টানছিল, কিন্তু এত বড় জাহাজ তো আর একা কখনোই সরানো সম্ভব না। আর বেশ কিছুক্ষণ ধরে জাহাজটা টানার পর ও ক্লান্ত হয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় সাদা রঙের পাথরের মতো দেখতে অসংখ্য কাকড়া ব্ল্যাক পাল জাহাজটার দিকে এগিয়ে আসে। আর সব কাকড়াই ব্ল্যাক পাল জাহাজটাকে নিজেদের পিঠে তুলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপর জ্যাকের জ্ঞান ফিরে আসলে ও দেখতে পায় জাহাজটা সামনের দিকে এগোচ্ছে, তাই তাড়াতাড়ি করে ও জাহাজের উপর উঠে পড়ে। আর অন্যদিকে দেখা যায় বারবোসা, উইল আর এলিজাবেথ সহ জাহাজে থাকা সবাই সমুদ্রের ধারে একটা অজানা জায়গায় উঠেছে। আর এদিক ওদিক লক্ষ্য করার পর ওরা খেয়াল করে সামনের বনভূমি থেকে জ্যাক ব্ল্যাক পাল জাহাজ নিয়ে এগিয়ে আসছে। আর এখন জ্যাককে ওই অবস্থায় দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। জ্যাক ওদের সবাইকে এখানে দেখার পর কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। ও মনে করছিল এরা আসলে এখানে নেই, কল্পনাতে জ্যাক হয়তো এসব কিছু দেখছে, আর এরা হয়তো সব কাল্পনিক চরিত্র। এরপর বারবোসা বলে, আমরা সত্যি সত্যি তোমাকে নিতে এসেছি মৃত্যুর দুনিয়া থেকে। এরপর জ্যাককে নিয়ে ওরা ব্ল্যাক পাল জাহাজে উঠে পড়ে। এরপর সেদিনটাতে ওরা খেয়াল করে সমুদ্রের মধ্যে বেশ কয়েকটা আত্মা মৃত্যুর পরের দুনিয়াতে যাচ্ছে। তখন ডেলমা ওদেরকে জানায় আসলে এই কাজটা ডেভি জনসের করার কথা ছিল, কারণ যে সমস্ত মানুষ সমুদ্রের মধ্যে মারা যায় তাদেরকে এই দুনিয়া থেকে মৃত্যুর দুনিয়ায় পৌঁছানোর দায়িত্বটা ছিল ডেভি জনসের, আর ওকে এই দায়িত্বটা দিয়েছিল সমুদ্রের দেবী ক্যালিপসো। আর এই কাজটা করলে ও 10 বছর পর পর একবার মাটিতে পা রাখতে পারত।
আর সেই দিনটা ও ওর ভালোবাসার মানুষের সাথে কাটাতে পারত যে ওকে মন থেকে ভালোবাসে। কিন্তু ডেভি জোন্স হঠাৎ করে এই কাজটা করা বন্ধ করে দেয়। তারপর থেকে ও অভিশাপের কারণে অক্টোপাসের মতো একটা রাক্ষসে পরিণত হয়ে যায়। এসব কথা বলতে বলতে ওরা খেয়াল করে বেশ কিছু আত্মা নৌকা করে সামনের দিকে এগোচ্ছে। ওখানে একটা নৌকার মধ্যে এলিজাবেথের বাবা ওয়েদারও ছিল। এলিজাবেথ ওখানে ওর বাবাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর ওনাকে জাহাজে আসার জন্য ডাকতে শুরু করে। কিন্তু পেছন থেকে জ্যাক ওকে বলে তোমার বাবা আসলে মারা গেছে, ওনার পক্ষে আর ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এলিজাবেথ এই কথাটা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, সেজন্য ও জাহাজ থেকে বারবার ওর বাবাকে ডাকতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে ডাকার পর এলিজাবেথের বাবা ওর কথা শুনতে পায় আর উনি বলে আমি এখন মারা গেছি, আমার পক্ষে আর ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। আসলে আমি ডেভি জোন্সের হৃদয় সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিলাম, সেজন্য কাটলার ব্যাকেট আমাকে মেরে ফেলেছে। আর এখন যদি কেউ ডেভি জোন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে ওকে মেরে ফেলে তাহলে তার হৃদয়টাকে ওই বাক্সের মধ্যে বন্দি করে সারা জীবনের জন্য ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হতে হবে, কারণ ফ্লাইং ডাচম্যান জাহাজের সবসময় একজন ক্যাপ্টেনের দরকার হয়। আর ডেভি জোন্সকে যে মারবে তাকে সারা জীবন ওই ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে সমুদ্রে ঘুরে বেড়াতে হবে। আর এসব কথা বলতে বলতে এলিজাবেথের বাবা আস্তে আস্তে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অনেকদিন ধরে ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে ওরা সমুদ্রের ভিতর আটকা আছে আর এখনো ওরা এই দুনিয়া থেকে আসল দুনিয়াতে ফিরে আসতে পারেনি। আর নিজেদের কাছে থাকা ম্যাপ দেখে ওরা আসল দুনিয়াতে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন ডেলমা বলে আজ রাতের ভিতরে আমরা যদি এখান থেকে বের হতে না পারি তাহলে সারা জীবনের জন্য আমরা এখানে আটকা পড়ে যাব। আর অন্যদিকে দেখা যায় যে জ্যাক ওই নকশাটাকে ভালো করে খেয়াল করে দেখতে পারে ওখানে লেখা আছে উপরই হলো নিচ, মানে সবকিছু উল্টো। জ্যাক তখন বুঝতে পারে এই দুনিয়া থেকে বের হতে গেলে জাহাজটাকে সমুদ্রের ভিতর উল্টে দিতে হবে। আর এখন ওরা সবাই মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর জাহাজটাকে পুরোপুরি উল্টে দেয়। এরপর দেখা যায় জাহাজ উল্টে যাওয়ার কিছুক্ষণের মধ্যে জাহাজ আবার পানির উপরে উঠে যায় আর এটা ছিল আসল দুনিয়া। আর ওরা এখন আসল দুনিয়ায় পৌঁছানোর পর জ্যাককে ডাকাতদের সম্মেলনের কথা জানায়। প্রথমে জ্যাক ওখানে যেতে রাজি না হলেও পরে আবার রাজি হয়ে যায়। আর এরপর দেখা যায় সাউফিং আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কাটলার ব্যাকেট সেনাবাহিনী নিয়ে ওদের কাছে চলে এসেছে, কারণ উইল সাউফিং এর সাথে চুক্তি করেছিল যে ওর বাবাকে ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওর এই ব্ল্যাক পার্ল জাহাজটার দরকার ছিল। সেই জন্য ও সাউফিংকে ওদের লোকেশন জানিয়ে দিয়েছে। আর অন্যদিকে সাউফিং আবার কাটলার ব্যাকেটের সাথে চুক্তি করেছিল উইল সহ সবাইকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে সে নিজের মুক্তি চায়, যাতে ডাকাত দলের সর্দার হওয়ার জন্য ভবিষ্যতে ওকে কোনো রকম শাস্তি পোহাতে না হয়। এরপর দেখা যায় কাটলার ব্যাকেট জ্যাককে বলছে তুমি যে মৃত্যুর পৃথিবী থেকে এখানে ফিরে এসেছো এটা যদি ডেভি জোন্স জানতে পারে তাহলে ও তোমাকে আবার মেরে ফেলবে। আর এখন তুমি যদি আমাকে ডাকাত দলের এই সম্মেলন সম্পর্কে আমাকে সব কথা জানিয়ে দাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দেব এবং কখনোই ডেভি জোন্সকে তোমার ফিরে আসার কথা বলবো না, আর ভবিষ্যতে ওর হাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখবো আমি। আর অন্যদিকে বারবোসা সাউফিংকে বলে তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কেন যুক্ত হয়েছো? আমাদের ডাকাতদের জেতার অনেকটা বড় সুযোগ রয়েছে এখনো। আজ থেকে বহু বছর আগে যখন প্রথমবার ডাকাত সর্দারের সম্মেলন করা হয়েছিল তখন ওরা সমুদ্রের রানী ক্যালিপসোকে একটা মানব শরীরে বন্দী বানিয়ে দিয়েছিল, কিন্তু এখন যদি আমরা ক্যালিপসোকে ওই মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেই আর এর বিনিময়ে যদি ওর কাছে যুদ্ধের জন্য সাহায্য চাই তাহলে এই লড়াইটা জেতার জন্য আমাদের অবশ্যই সাহায্য করবে। আর এই কথা শোনার পর সাউফিং বারবোসার কথায় রাজি হয়ে যায় আর ওখান থেকে বারবোসা আর বাকি সবাইকে নিয়ে ব্ল্যাক পার্ল জাহাজে করে পালিয়ে আসে। বারবোসা সাউফিংকে বলেছিল ক্যালিপসো মানব শরীরের বন্দী হয়ে এখন আমাদের এই জাহাজে আছে। আর সেটা শোনার পর সাউফিং মনে করে এলিজাবেথ হয়তো আসল ক্যালিপসো, সে এই জন্য এলিজাবেথকে আলাদা করে ডেকে নিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে ওদের উপর হামলা করে দেয়। এর কিছুক্ষণের মধ্যে এরা সবাই ডেভি জোন্সের কাছে হেরে যায়। এরপর দেখা যায় এই যুদ্ধে সাউফিং মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে এলিজাবেথকে ওর পরিবর্তে ওদের সর্দার বানিয়ে দেয়, অর্থাৎ এখন থেকে এলিজাবেথ হচ্ছে ডাকাত দলের সর্দার। আর তাই এখন এলিজাবেথ 9 জন সর্দারের একজন। এরপর দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজের দায়িত্ব ছিল জেমস নরেন্টনের উপর। এখন এলিজাবেথ বলে লর্ড ব্যাকেট ওর বাবাকে মেরে ফেলেছে। তখন জেমস বলে এসব কিছু তো আমি জানি না, আর এসব কিভাবে হলো? এলিজাবেথ বলে এখন তো তুমি জেনে গেলে, এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কাদের সঙ্গে কাজ করবে। এরপর দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজটাকে ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে একটা দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এর সাথে এলিজাবেথ সহ সবাইকে ফ্লাইং ডাচম্যান জাহাজের নিচে বন্দি বানিয়ে রাখা হয়। আর ওখানে এলিজাবেথের পরিচয় হয় উইলের বাবা বুডিস্টার্পের সাথে। এখানে আমরা দেখতে পাই বুডিস্টার্পের সম্পূর্ণ শরীর আগের থেকেও অনেকটা খারাপ হয়ে গেছে এবং জাহাজের সাথে সম্পূর্ণ মিশে রয়েছে। আর ওর শরীরের অবস্থা আগের থেকেও এতটাই জঘন্য দেখা যাচ্ছিল যা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, কারণ এর আগের বার যখন ও নিজের ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এর জন্য শাস্তি হিসেবে ওকে আরো জঘন্য বানিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজের ভিতর উইল খুব চিন্তার ভিতরে আছে। ও জ্যাককে বলছিল ওর বাবাকে বাঁচাতে গেলে ওকে ডেভি জোন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে ওকে মেরে ফেলতে হবে, কিন্তু ওকে মেরে ফেলার পর উইলকে আবার তার জায়গায় নিজের হৃদয়টাকে বাক্সে বন্দি করে রাখতে হবে এবং ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হতে হবে সারা জীবনের জন্য। আর এখন নিজের বাবাকে বাঁচাতে গেলে ওকে সারা জীবনের জন্য এলিজাবেথকে হারাতে হবে। সেজন্য ও সিদ্ধান্ত নিতে পারছিল না ওকে এখন কি করা দরকার। তখন জ্যাক ওর পুরো কথা শোনার পর ওকে বলে ঠিক আছে, তাহলে তোমার জায়গায় আমি ডেভি জোন্সকে
ডেভিজন্সকে মারবো তাহলে তুমি নিজের বাবা আর এলিজাবেথ দুজনের সঙ্গেই একসাথে থাকতে পারবে, আর আমিও সারা জীবনের জন্য ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে সমুদ্রে রাজত্ব করতে পারবো। আর তারপর ও উইলকে বলে তুমি ব্যাকেট আর সবাইকে নিয়ে ডাকাতদের আলোচনা সভায় চলে এসো। আর এরপর ও উইলকে নিজের কম্পাসটা দিয়ে জাহাজ থেকে নিচে ফেলে দেয়। আর এদিকে দেখা যায় জেমস নরেন্টন এলিজাবেথ সহ সব বন্দীদেরকে ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিল, কিন্তু তখন পিছন দিক দিয়ে উইলের বাবা বুটিস্টার্প ওখানে চলে আসে আর জাহাজ থেকে সমস্ত কয়েদিকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য জেমস নরেন্টনকে ওখানে মেরে ফেলে। যেহেতু বুটিস্টার্পের শক্তি হারিয়ে গিয়েছিল তাই ও এটা বুঝতে পারছিল না ও আসলে কোন দলের মধ্যে আছে। এরপর জেমসের সাহায্য নিয়ে পালিয়ে আসার পর এলিজাবেথ সহ বাকি নাবিকরা ডাকাত সর্দারদের আলোচনা সভায় যেতে শুরু করে। আর এখানে বারবোসা আর ডেলমার কথা শুনে আমরা বুঝতে পারি ডেলমাই হলো ক্যালিপসো। আর এখন ও ক্যাপ্টেন বারবোসাকে বলছে আমি তোমাকে মৃত্যুর পৃথিবী থেকে এজন্যই ফিরিয়ে এনেছি যাতে তুমি আমাকে মানব শরীর থেকে মুক্তি দিতে পারো, কারণ এই মানব শরীরে বন্দী করার সময় ওখানে 9 জন ডাকাত সর্দার উপস্থিত ছিল আর সেই সময় তাদের প্রত্যেকের কাছে একটা করে বিশেষ কয়েন ছিল। আর এখন আমাকে এই শরীর থেকে মুক্তি দিতে গেলে 9 জন ডাকাত সর্দার আর তাদের ওই কয়েনটা দরকার হবে। আসলে ডেভিজন্স যাকে ভালোবাসতো সে আসলে আর কেউ না, সে ছিল এই ক্যালিপসো। আর ডেভিজন্স ক্যালিপসোর নির্দেশেই সমুদ্রে মারা যাওয়া মানুষদেরকে মৃত্যুর পরের দুনিয়াতে পৌঁছে দিত, আর তার বিনিময়ে প্রতি 10 বছরে একদিনের জন্য ও মাটিতে পা রাখতে পারত। আর সেই পুরো দিনটা ও ওর ভালোবাসা মানুষ ক্যালিপসোর সাথে কাটাতে চাইতো। কিন্তু 10 বছর পর ও ক্যালিপসোর সাথে দেখা করার জন্য মাটিতে ফিরে আসে, কিন্তু ওখানে তখন ক্যালিপসো ছিল না। সেই জন্য ডেভিজন্স প্রচন্ড কষ্ট পেয়ে নিজের হৃদয়টাকে ওই সিন্ধুকের ভিতর বন্ধ করে রাখে। আর তারপর থেকে ও ক্যালিপসোর দেওয়া এই কাজটা বন্ধ করে দেয়। আর সেই জন্য আস্তে আস্তে ওকে আর ওর জাহাজের বাকি সব নাবিকদেরকে অভিশাপের কারণে এরকম ভয়ঙ্কর দেখা যায়। আর সে সময় ডেভিজন্স 9 জন সর্দারকে এটা জানিয়ে দেয় যে কিভাবে ক্যালিপসোকে একটা মানব শরীরে বন্দী করা যাবে। আর এসব কিছু পর থেকে ক্যালিপসো মানব শরীরে বন্দী হয়ে রয়েছে এবং ডেভিজন্স রাক্ষসের মতো শরীর নিয়ে এই সমুদ্রের মধ্যে আটকে রয়েছে। আর এরপর দেখা যায় সমুদ্রের সে 9 জন সর্দার একটা আলোচনা সভায় বসেছে। আর এখন সবাই মিলে সিদ্ধান্ত নিছে ওরা একসঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করবে। আর এই যুদ্ধে জেতার জন্য ক্যালিপসোকে তারা মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেবে। আর প্রত্যেক সর্দার তাদের কাছে থাকা সেই কয়েনটা বের করে। আর এখন আমরা দেখতে পাই সেই কয়েনগুলোকে এক জায়গায় জমা করা হয়। আর এরপর দেখা যায় ওখানে কয়েনের জায়গায় ভাঙা বোতলের টুকরো, গ্লাস, টাচ, কাচের টুকরো এইসব আবর্জনার মতো জিনিস জমা দেওয়া হচ্ছে। কারণ প্রথমবার যখন ডাকাত সর্দারদের মধ্যে সম্মেলন করা হচ্ছিল তখন সমস্ত ডাকাত সর্দাররা এতটাই গরিব ছিল যে ওদের কারোর কাছে একটা কয়েনও ছিল না। সেই জন্য যার কাছে তখন যে জিনিস ছিল সেই সব জিনিস দিয়ে ওরা কয়েন হিসেবে ব্যবহার করেছিল। আর এইসব কিছু দিয়ে ক্যালিপসোকে মানব শরীরে বন্দী বানানো হয়েছিল। অন্যদিকে দেখা যায় উইল ব্যাকেটের কাছে পৌঁছে গেছে। আর এখানে আসার পর উইল ব্যাকেট আর ডেভিজন্সকে ডাকাত দলের সমস্ত খবর জানিয়ে দেয় আর ওদের সবাইকে কম্পাসের সাহায্য নিয়ে ওই আলোচনা সভার দিকে নিয়ে আসতে শুরু করে। এরপর দেখা যায় কিছুক্ষণের ভিতর ব্যাকেট বিশাল সেনাবাহিনী নিয়ে ওদের ওখানে পৌঁছে গেছে যেখানে ডাকাতরা আলোচনা করছিল। আর একই সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী দেখে সমস্ত ডাকাত দলের সর্দাররাও যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। এবার একত্র করা ওই কয়েনগুলোর মধ্যে আগুন ধরিয়ে জাদুর সাহায্যে ক্যালিপসোকে মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু মানব শরীর থেকে মুক্তি পাওয়ার পর ডাকাতদেরকে সাহায্য করার পরিবর্তে ক্যালিপসো ওখান থেকে পালিয়ে যায়। আর ক্যালিপসো পালিয়ে যাওয়াতে ওদের যুদ্ধে জেতা শেষ আশাটুকু বরবাদ হয়ে যায়। এরপর যুদ্ধ শুরু হয়ে যায়। আর প্রথমে যুদ্ধ করার জন্য ফ্লাইং ডাচম্যান জাহাজ আর ব্ল্যাক পার্ল জাহাজ প্রথমে এগিয়ে যায়, কিন্তু ওই দুটো জাহাজের মধ্যে যুদ্ধ হওয়ার আগেই সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আর এই ঝড়ের মধ্যেও যুদ্ধ চলতে থাকে ফ্লাইং ডাচম্যান আর ব্ল্যাক পার্ল জাহাজের মধ্যে। এরপর যুদ্ধ চলাকালীন সময়ে উইল এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। তখন এলিজাবেথ বলে আমার মনে হয় না এটা বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য কোনো ভালো সময়। কিন্তু উইল বলে আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই, জানি না এরপর আর কখনো আমাদের দেখা হবে কিনা। এবার উইল আর এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসাকে বলে ওদের দুজনের বিয়ে দেওয়ার জন্য। এরপর যুদ্ধ চলাকালীন সময় ক্যাপ্টেন বারবোসার সাহায্যে উইল আর এলিজাবেথ একে অপরকে বিয়ে করে নেয়। আর নিজেদের বিয়ের পর ওরা দুজনেই খুব খুশি হয়ে যায়। আর এই যুদ্ধ চলাকালীন সময়ে জ্যাক ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে ডেভিজন্সের হৃদয়টাকে চুরি করে নিয়ে এসেছে এবং চাকু ঢোকানোর আগেই ডেভিজন্স উইলের বুকে চাকু ঢুকিয়ে দেয়, যার কারণে উইল আস্তে আস্তে মারা যেতে শুরু করে। তখন জ্যাক আর এলিজাবেথ বাধ্য হয়ে উইলের হাত দিয়ে ডেভিজন্সের হৃদয়টাকে চাকু ঢুকিয়ে দেয়। আর সেই জন্য ডেভিজন্স সাথে সাথে মারা যায়। আর এখন উইল হয়ে যায় ফ্লাইং ডাচম্যান জাহাজের নতুন ক্যাপ্টেন। এরপর ফ্লাইং ডাচম্যান জাহাজ আস্তে আস্তে সমুদ্রের ভিতর তলিয়ে যেতে শুরু করে। আর এখন কাটলার ব্যাকের নিজের জাহাজ নিয়ে ব্ল্যাক পার্ল জাহাজের দিকে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ করে আবার সমুদ্রের নিচ থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজ আবার উপরে উঠে আসে। আর এখন থেকে এই জাহাজের নতুন ক্যাপ্টেন হলো উইল টার্নার। আর এই জাহাজের নতুন ক্যাপ্টেন হওয়ার কারণে এই জাহাজের সমস্ত নাবিক নিজেদের অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে। ওরা আবার স্বাভাবিক শরীরে ফিরে এসেছে। আর একই সাথে উইলের বাবাও নিজের স্মৃতিশক্তি ফিরে পায়। আর এখন জ্যাক আর উইল মিলে দুজনে ব্যাকেটের জাহাজে হামলা করে। আর মুহূর্তের মধ্যেই ব্যাকেট আর ওর জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর নিজেদের ক্যাপ্টেন মারা যাওয়ার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব সেনারা যুদ্ধ না করে ওখান থেকে পালিয়ে যায়, যার কারণে পুরো ডাকাত সম্প্রদায় এই যুদ্ধটা জিতে যায়। এবার এই যুদ্ধটা শেষ হওয়ার পর উইল আর এলিজাবেথ দুজনে একটা দ্বীপের মধ্যে দেখা করে এবং কিছু সময় কাটায়। আর ওদের বিয়ের
এরপর এটা ছিল ওদের কাটানো প্রথম সময়, আর এখন সময় হয়েছে উইলকে আবার ফ্লাইং ডাচম্যান জাহাজে ফিরে যাওয়ার। আর আজকের পর থেকে ওরা আবার 10 বছর পর এই দিনে দেখা করতে পারবে। এখন উইল এলিজাবেথকে বলে, আমার হৃদয়টা সবসময় তোমার জন্য ছিল আর সারা জীবন তোমারই থাকবে, তুমি এটাকে নিজের কাছে সামলে রেখো। এরপর ও নিজের হৃদয়ের সিন্দুকটা এলিজাবেথের কাছে দিয়ে আবার ওখান থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজের দিকে চলে যায়। আর যাওয়ার আগে শেষবারের মতো উইল ওকে বলে, আজ থেকে 10 বছর পরে আমি আবার তোমার কাছে ফিরে আস, তুমি আমার জন্য অপেক্ষা করো। আর এলিজাবেথ এসব শোনার পর জ্যাকের কোনো কথার উত্তর দিতে পারছিল না, ও ওখানে একদম নিস্তব্ধ হয়ে যায়। আর এরপর দেখা যায় উইল ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে হারিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জ্যাক আবার টুকটুকা বন্দরে ফিরে এসেছে। তখন আবারও ক্যাপ্টেন বারবোসা ওকে ধোকা দিয়ে ব্ল্যাক পার্ল জাহাজটা নিয়ে পালিয়ে গেছে। ব্ল্যাক পার্ল জাহাজের মধ্যে ক্যাপ্টেন বারবোসা সিঙ্গাপুর থেকে আনা মানচিত্রের সাহায্যে এটা দেখার চেষ্টা করছিল লুটপাট করার জন্য ওদেরকে এখন কোন দিকে যেতে হবে, কিন্তু ম্যাপটা সম্পূর্ণ খোলার পর ও দেখতে পায় ম্যাপের যে অংশে সমস্ত জায়গার নকশা ছিল জ্যাক আগে সেইটুকু নিজের কাছে রেখে দিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই জ্যাক একটা ছোট নৌকা আর ওই মানচিত্রটা নিয়ে সমুদ্রের মধ্যে বেরিয়ে পড়েছে। আর ওখানে ও ওই ম্যাপটা দেখতে দেখতে সমুদ্রের মধ্যে অমৃতের খোঁজে বেরিয়ে পড়ে। আর আজকের গল্পটা এখানেই শেষ। এই মুভির পরবর্তী সিকুয়েল গুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখ। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে আবার দেখা হচ্ছে নতুন কোন এক্সপ্লেন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।